শুভ দুপুর প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে আমাদের সঙ্গে চ্যানেলের পর্দায় যুক্ত হয়েছেন আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে। দর্শক, গান এই বিষয়টি আমাদের সকলের সাথে ভীষণ রকমভাবে সম্পৃক্ত। আমাদের মন খারাপ থাকলে কিংবা মন ভালো থাকলে, প্রেমে কিংবা বিরহে, সব কিছুর সাথে গান কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আজকে তারকাকথনের সেটে আমাদের সঙ্গে গানেরই দুজন মানুষ রয়েছেন। দুজনেই আমাদের ভীষণ প্রিয় এবং তারা কাজ করছেন একসাথে এখন, এবং সবচেয়ে মজার বিষয় হলো তারা দুজন কিন্তু দুই প্রজন্মের, তবে কাজ করছে একসাথে এবং সম্প্রতি তারা নতুন একটি গান আমাদেরকে উপহার দিতে যাচ্ছে। আমরা শুরুতেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথিদের সঙ্গে। শুরুতেই আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, সঙ্গীতজ্ঞ, সুরকার এবং গীতিকার আরফিন রুমি এবং আমাদের সঙ্গে রয়েছেন একেবারেই খুদে গান রাজের আমাদের প্রিয় মুখ তাসনিম জামরান স্বর্ণা। স্বর্ণা কেমন আছে? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং এত গুণী মানুষজনদের সাথে বসে ইন্টারভিউ দিব আমার খুবই ভালো লাগছে। ওকে, সো ওয়েলকাম টু তারকাকথন। আমরা শুরুতেই রুমি আপনার কাছেই যাচ্ছি। নতুন কাজ প্রেমের রেডিও, সাথে স্বর্ণা, গানটি নিয়ে শুনি শুরুতেই। তুমি বলবা? না ভাইয়া প্লিজ আপনি। আচ্ছা, এই গানটার জন্য আসলে ধন্যবাদ আসলে দিতে চাই আমি ফরহাদকে আগে, যিনি এই গানের মিউজিক ডিরেক্টর, এবং সালাউদ্দিন সাগর ভাই গীতিকার, এবং আকরাম ভাই সুর করেছে। তাদেরকে ক্রেডিটটা আগে দিতে চাই, কারণ সচরাচর এই কাজগুলো আমিই করি, হয় লিখি, না হলে সুর করি, না হলে মিউজিক করি। তো আমাদের সিডি চয়েসের কর্ণধার সোহেল ভাই আমাকে বললেন যে রুমি আমরা একটা কোলাব করি, নতুন অনেকেই আপনার পরে যারা আসছে ভালো কাজ করতেছে, সো আপনার ভয়েসটা আমরা ইউজ করতে চাই। সো যেটা একটা বেনিফিট আমার জন্য, যে বসে থাকলেও হয় ভয়েস নাহলে মিউজিক দূরে একটা চলবে আর কি। সো আমাদের সিডি চয়েসের যেহেতু প্রজেক্ট, তো আমরা ট্রাই করলাম একটা কোলাব করার জন্য স্বর্ণার সাথে। আমার প্রথম কোনো অ্যালবাম টাইপের, এখন তো অ্যালবাম হয় না, একটা সোলো টাইপের, মানে কি বলে এটাকে, সিঙ্গেল টাইপের আর কি। সো আমরা দুজনেই গানটা গেলাম, গাওয়ার পরে একটা সুন্দর মিউজিক ভিডিও হলো এবং আমরা মোটামুটি ভালোই পারফর্ম করলাম। স্বর্ণা একটু লেট ছিল, নাহলে আরো অনেকগুলা সিন আমরা স্বর্ণার পেতাম। ওর দিন ওর পরীক্ষা ছিল, আচ্ছা, নাহলে আরেকটু পরীক্ষা না থাকলে মনে না চাইতেও পারতো। তবে যতটুকু আমার কাছে মনে হয়েছে মিউজিক ভিডিও অ্যান্ড এভরিথিং আমার কাছে খুবই, আমি নিজেই ব্লেসড আসলে এরকম একটা কাজ করে, গানটা করে। এবং যখন গানটা করেছি, ফরহাদ ভাই প্রথম আমাকে বলেছে গান এরকম একটা করা হবে তোমাকে দিয়ে। তো আমি ভেবেছি একটু নতুন আঙ্গিকের, একটু ফাস্ট বিটের। তো আমি জানতাম না যে তখন রুমি ভাই হচ্ছে সাথে, রুমি ভাইও আছে। তো হঠাৎ করে যখন আমি পরের ভয়েসটা শুনলাম, আমার ভয়েস দেওয়ার শেষ, আমি চলে এসেছি। পরের ভয়েসটা শুনলাম, তুমি জানতে না? জানতাম না আসলে, না। পরবর্তীতে জানতে পেরে আমার ঈদ ঈদ মনে হচ্ছিল, মনে হচ্ছে আজকের দিনটা ঈদ। বিকজ রুমি ভাই বলতে তো অন্যরকম একটা বিষয়, সবসময় আমরা জেনে এসেছি। ভাইয়ার গান শুনতে শুনতেই আসলে মনে হয় যে আমি নিজেও বড় হয়ে গেছি কিভাবে, এবং ভাইয়ার সাথে গান গেতে পেরে আমি ব্লেসড। ওকে, আমরা গানটা নিয়ে কথা বলছিলাম। প্রেমের রেডিও গানটি দেখি আসলে স্বর্ণার মনের রেডিওতে এখন কি বাজছে একটু শুনি চাই। তাহলে নায়িকাদের কি হবে? আচ্ছা, আরফিন রুমি কি বলবেন? না, আমি কি বলবো, আমার তো ভালোই লাগতেছে। নিজের গান নিজের দেখতে একটা মজা আছে, স্পেশালি ডান্স টাইপের। হ্যাঁ, মানে আমরা সাধারণত গেয়ে থাকি এরকম, আর আমি সানগ্লাস পরা থাকি, এরকম গাইতে থাকি। সো এইখানে আমাকে দেখানো হচ্ছে, চ্যালেঞ্জ ছিল এটা, কজ সাজা গাওয়া যায় এইভাবে, কিন্তু নাচাটা ছেলেদের জন্য, বাংলাদেশে আর কি ছেলেরা কমই নাচ পারে। সো কিভাবে পারলাম জানি না, ভাইয়া অলরাউন্ডার, এটা বলতে হয়, ক্ল্যাপ ফর ইউ। এবং প্রফেশনাল ডান্স কোরিওগ্রাফার যারা ছিলেন, রোহান, ওরা ইভেন ওদের সাথে আমরা প্র্যাকটিসে বসেছি। সো একটা চ্যালেঞ্জ ছিল, ভালো করতে না পারলে সবাই হাসাহাসি করবে, পারে না, আসছে কেন। সো প্রফেশনালিজম থেকে চাপটাও বেশি ছিল, কিন্তু চাপটা মনে হয় না বেশি। চয়েস থেকে হচ্ছে, সিডি চয়েস থেকে এই প্রথম আমার গান বের হলো ভাইয়ের সাথে, আমি তো আরো বেশি। সো কংগ্রাচুলেশন টু ইউ। আমরা আবার একটু স্বর্ণা তোমার কাছে যাচ্ছি, জানতে চাইবো প্রেমের রেডিওতে তো আমরা দেখলাম, আর কি কি গানে কাজ করা হচ্ছে? আরো অনেকগুলো গানে কাজ করা হচ্ছে। আমার একবারে বলতেই হয় এন ফরহাদ ভাইয়াকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। তিনি আমাকে খুব সুন্দর সুন্দর কিছু গান দিয়েছে এবং এখন পর্যন্ত খুবই ভালো এখনো চলছে, এবং সবাই রিলস বানাচ্ছে, অনেক বেশি ভালোবাসা দিচ্ছে।
অনেকগুলো গান করা হচ্ছে এবং সামনে আরো কিছু প্রজেক্ট আছে, সেগুলো নিয়েও কাজ করা হবে। ইতিমধ্যে আমি আরো একটি গান করেছি, সেটা হচ্ছে ভাইয়ারি, রুমি ভাইয়া গানটি হচ্ছে কম্পোজিশন করেছেন এন্ড এভরিথিং মিউজিক। পুনর্জন্ম থেকে লিখেছি তোমার নাম হৃদয়, এই গানটি। বাহ, এই তো এই কাজগুলোই হচ্ছে। আচ্ছা, আরফিন রুমি আর কোন কোন গানে কাজ করছে? আমার এখন দুইটা প্ল্যাটফর্মে আমার ব্যস্ততা যাচ্ছে। একটা হচ্ছে আমাদের এই সিডি চয়েসের এই যে প্রজেক্টটা আমরা প্রায় 30টা গান নিয়ে বেশ কিছুদিন যাবত ফাইট করছি, কারণ হচ্ছে হলো যে গানগুলোকে প্রপার আকারে নিয়ে আসতে হলে মিউজিক ভিডিও সহ আসতে হবে। সো আমরা ওয়েট করে করে গানগুলো ছাড়ছি। আর এছাড়া নাটকের বেশ কিছু কাজ আমার চলছে, যেগুলো মোহাম্মদ মুস্তফা কামাল রাজের পরিচালিত। সো গত রোজারিদে আমাদের একটা নাটক আসছিল, সো সেই নাটকটা থেকে আমাদের আরও আমাদের বেড়ে যায় ইন্সপিরেশন, যে ওইটা রোজারিদের সব নাটক থেকে হাইয়েস্ট ভিউ ছিল। সো ভিউই যেহেতু কাউন্টেবল হয়, দেন গুণ আর ভিউ এক জায়গায় হইলো আর কি। সেটা খুব ভালো ছিল। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আসলে কি কোন দিকে, আমি বলি যে গুণ ভিউ দুইটাই দরকার। ট্যালেন্ট থাকতে হবে, প্লাস তাকে সবার দেখতে হবে ব্যবসাটা যাতে হয়। সো দুইটা পরীক্ষায় এই বয়সে পাস করতেছি, সো এটা আমার জন্য অনেক ভালো। বাচ্চাদের সাথে কাজ করতেছি, এটা হ্যাঁ, মানে আমি যে সময় ওই সময় তো তোমাদের টিভিতেই দেখছি, একদম পিচ্চি ছিলাম। সো ওইখান থেকে এইভাবে কাজ করা আমার মনে হয় যে এটা অনেকটা স্কুলের আদু ভাই থাকে না, আদু ভাইদের বেলায় কি হয় যে ক্লাস 8 10 বছর পড়লে যত 8 আছে সবার সাথে দেখা হইলো। সো আমার মনে হয় মিডিয়া পাড়াটাতে আদু ভাই থাকলেই ভালো, সবার সাথে কাজ করা যায় আর কি। কারণ আমি যদি বলি আমি শুধু সিনিয়রদের সাথে কাজ করবো, বাচ্চা তোমরা পারো না, এরকম তো আর জিনিসটা না হয়। আই থিংক ভয়েস ম্যাচিউর হয়ে গেলে দেন সবাই আসলে এই সুযোগটা আসলে অনেকে এক্স্যাক্টলি, আর হচ্ছে এই সুযোগটা তো সবাই দিতে চায় না, সবাই চায় নিজের মধ্যেই থাকতে। কিন্তু ভাইয়ার একটা বিষয়টা হচ্ছে যে সে কিন্তু নতুনদের নিয়েও কাজ করছে, তো এটাও দেখলাম। এবং অবশ্যই আমি তো আবারও বলবো থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে, যে তিনি আমার গান এত বেশি পছন্দ করেছেন, এজন্যই হয়তো বা আমি গান করছি ভাইয়ের সাথে। একদমই তাই। এবং আমি আসলে স্বর্ণাকে জিজ্ঞেসই করব যে 2016 সালে খুদে গান রাজ থেকে শুরু, তখন থেকে পরিচিতি, তখন থেকে দর্শকদের ভালোবাসা, শ্রোতাদের ভালোবাসা পাচ্ছ, এবং এখন এসে আরফিন রুমির সাথে কাজ করছো, আরও অনেক ভালো ভালো সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করছো। তো এই যে একটা ধীরে ধীরে ম্যাচিউর হওয়া, ধীরে ধীরে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ততা, কেমন যাচ্ছে সব মিলিয়ে? খুবই ভালো, এবং চ্যানেল আই তো আমার নিজেরই পরিবার। এবং খুদে গানরাজ হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে সব ধরনের গান শেখানো হয়, গ্রুমিং করা হয়। তো আমি অনেক বেশি ব্লেসড। খুদে গানরাজে আমি গিয়েছি অবশ্যই আমার মার কারণে। মা খুব সকালে ভোরে নিয়ে গিয়েছিল, চল আজকে কম্পিটিশন দিতেই হবে। তবে আমি ভাবতেই পারিনি এত দূর আসবো। সবার অনুপ্রেরণা এবং ভালোবাসা, এই মায়ের শ্রদ্ধা এবং সব কিছু নিয়ে এত দূর আগাবো আসলে কল্পনার বাইরে। আমার জন্য এটা আলহামদুলিল্লাহ এভরিথিং। একদম। আজকেও কিন্তু আমরা দেখেছি সব সময়ের মতো মা সাথে এসেছেন তোমার, এবং সত্যি ভীষণ রকম এটা একটা ব্লেসিং এর ব্যাপার, সবসময় সাথে থাকা, সাথে পাওয়া পরিবারের মানুষকে। আমি একটু আরফিন রুমি আবার আপনার কাছে আসছি। এই যে একটু আগে বলছিলেন যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি এখন, একটা সময় ন্যান্সি আপু থেকে শুরু করে পড়শি, এবং বর্তমানে যারা ধীরে ধীরে নিজেকে গ্রো করছে যেরকম স্বর্ণা, তাদেরকে নিয়ে কাজ করা, আসলে ডিফারেন্সের জায়গাটা পাচ্ছেন কি কোনো? আমি বলি, পড়শি যখন আমার কাছে আসছিল তখন পড়শি ক্লাস 8-এ পড়ে। আচ্ছা। সো ফ্রেশ ভয়েসগুলা অন্যরকম একটা পাওয়ারফুল একটা ক্যারেক্টার থাকে টোনগুলার। সো ওই ক্যারেক্টারটাকে ওই বয়সে যদি এরকম গাওয়া যায়, দেন 10 বছর পরে এটা অনেক ম্যাচুরিটির দিকে আগায়। সো যাদের সাথে আমার কাজ হয়েছে কমার্শিয়ালি থাকে না, কোম্পানি বলে যে অমুক আর্টিস্ট করবেন গান, এই গানটা অমুক করবেন, এটা একটা চয়েস থাকে। কিন্তু মানে লাকিলি আমার উপরে দায়িত্বটা দেয়া হয় যে আমি কাকে চাই, তখন আমি বলি ও ভালো করতেছে, ও ভালো করতেছে, ও ভালো করতেছে, তখন ওদের সাথে আমরা যোগাযোগ করি। তারপরে এইভাবে হয়ে গেল কাজটা। মানে আমি এনজয় করি জিনিসটা হচ্ছে যে আমিও একটা সময়ে অনেক বাচ্চা ছিলাম, ওইখান থেকে আমাকে কেউ না কেউ মানে শিখাইতে বাধ্য করছে যে এইভাবেই কিন্তু করতে হবে। সো ওইটা আমার সাথে যাদের কাজ হয় ওদের সাথে আমি কাজ করতে গেলে তখন বোঝা যায় যে গানগুলো ভালোই কিরকম হচ্ছে। যখন কেউ গায় গানটা, ধরেন আমার গান তো আমার ভালোই লাগবে, বাহ একটা গান বানিয়েছে, বাট ওরা যখন নিউ জেনারেশন আসবে তখন ওরা আমাদেরকে একটা সিল দিয়ে যাবে, দ্যাটস গুড সং। আর আরেকটা বিষয়, আরফিন রুমি ভাইয়ের সাথে কাজ করা এত ইজি না স্টুডিওর ভিতরে। কারণ আমি বলি দেখতে খুবই ইজি মনে হয় যে একটা গান খুবই সুন্দরভাবে ইজিলি গিয়ে দিলাম, বাট তা না। আমি আমার প্রথম যেই গানটি আমি রেকর্ড করেছি,
আমি কিন্তু প্রথম দিন রেকর্ড করা শেষ, ক্ষতিপূরণেরটা হ্যাঁ, পরের দিন আমি সকালে আবার যে ভয়েস দিয়ে আসছি, বিকজ আমার মন থেকে মনে হচ্ছিল যে হয়নি এই ব্যাপারটা, আরো লাগবে। এবং ভাই এত সুন্দরভাবে গ্রুমিং করালেন, গানটা প্রথমে পুরোটা শিখালেন, একটা একটা লাইন করে আমরা ভয়েস দিয়েছি। আসলে এত কঠিন না ভাইয়ের সাথে কাজ করা। উনি হচ্ছে যেমন লাইক হার্ড তখন স্টুডিওর ভেতরে, তখন গান হয়ে গেলে হি ইজ লাইক ও মাই গড এত সুন্দর গেয়েছে, সে নিজেই বলে। তো এই জিনিসটা থ্যাংক ইউ সো মাচ। এবং ওই জায়গা থেকে অনেক কিছু শেখার আছে। এর পরবর্তীতে আমি যতগুলো স্টেজ শো করেছি, টিভি শো করেছি, সবগুলোতে আমার ওই কথাগুলোই বাজতো ভাইয়া, যেগুলো যেগুলো বলতো এই গানের এই কথাটা এইভাবে বলবা, এই সুরটা এইভাবে দিবা। সো এটা আসলে ব্লেসিং পার্ট আমার জন্য, আমার জীবনে বাকি পথ চলতে। থ্যাংক ইউ। এবং এই যে শেখার জিনিসগুলোকে ধীরে ধীরে দিয়ে দেওয়া নতুন যারা আসছে তাদের কাছে, এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ একটু আগে যেরকম আরফিন রুমি বলছিলেন যে আমাকে যারা এনেছেন তারা আমাকে শিখিয়েছেন এবং এখন আমি তাদেরকে শেখাচ্ছি, এই যে একটা চলমান প্রক্রিয়া, এটা ভীষণ জরুরি যে কোনো শিল্প মাধ্যমে। তো আমি আরফিন রুমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার বেশ একটা লম্বা সময় সঙ্গীত জগতের সাথে, সঙ্গীতের সাথে, তো সেই ক্ষেত্রে এবং আপনি এত ভালো ভালো গান উপহার দিয়েছেন শ্রোতাদেরকে, সেক্ষেত্রে নিশ্চয়ই কিছু মানুষ আছে যাদেরকে আপনি আজকে যাদের নাম বলতেই চান, যেরকম স্বর্ণা একটু আগে তার পরিবারের কথা বলল। মানে আমি তো 20 বছর যাবত বলতেছি, তো 20 বছরের মধ্যে যতবারই আসে ততবার আমি শুরুতেই ওনাদের টপিকটা আনার চেষ্টা করি। এই জন্য মানে টপিক ওয়াইজ যদি আসে দেন আমি বলার চেষ্টা করি এইভাবে যে কৃতজ্ঞতা বোধটা আসলে গুরুর বলার কিছু নাই যে ও আমার স্টুডেন্ট অথবা আমার শিষ্য, শিষ্যদের বলা উচিত ও আমার গুরু, উনি আমার গুরু। সো আমার মা আমার প্রথম গানের গুরু, যার থেকে আমার আসলে ক্রিকেটার থেকে গানে আসা। আর আসার পর ফেরদৌস আঙ্কেল, হাবিব ওয়াহিদ ভাই এবং ফুয়াদ ভাই, ওনাদের তিনজনের কারণে আজকে ভালো একটা সম্মানিত ব্যক্তি বলে হ্যাঁ রুই ভাই খুব ভালো লাগছে, এইগুলো ওনাদের জন্যই আসলে। যেরকম মাঠ থেকে গ্রুমিং হয়েছি বাসায় কীভাবে গানটা নলেজে নেওয়া, সেটা ঠিক আছে, কিন্তু মিউজিক ডিরেক্টর হওয়ার জন্য ফুয়াদ ভাই, হাবিব ভাইয়ের প্রয়োজনীয়তাটা খুব বেশি ছিল। একটা টাইম ছিল, ওই সময়ের মধ্যে আসলে শিখে ফেলতে হবে, মানে কজ বয়স বাড়তে থাকবে, শিখতেই থাকবে, তো কাজ করবে কবে? সো আমাকে খুব দ্রুত অ্যাচিভ করতে হয়েছিল জিনিসগুলো, যে দিস ইজ এটা দেন এভাবে মিউজিক করতে হয়, দেন আমার মিউজিকের চেয়ে অন্যদের হিট বানাতে হবে, অনেক কাজ চলে আসলো। সো সব কিছু মিলিয়ে অনেক তাড়াহুড়ার মধ্যে দিয়েই শিখতে হয়েছে। আর এভাবে তো ক্লাস করে তো আর শেখা বাংলাদেশের সিস্টেম নাই যে একজন বসে থাকবেন আমরা শিখলাম তার কাছ থেকে। এভাবে প্রাতিষ্ঠানিকভাবে তো আর কোনো স্কুল মিউজিক ডিরেকশন অথবা সাউন্ড ইঞ্জিনিয়ারিং উপরে নাই। তো ওইভাবেই বড় ভাইদের কাছ থেকে যা শেখা যায়। আর বড় ভাই তো এমনি আড্ডা দিলে বড় ভাই অথবা স্কুলের ঠিক আছে, কিন্তু যার থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হয় তো গুরু হয়ে যায় ওই পর্যায়ে। তো এই জন্য আমি সবসময় গুরু বলে, অনেকে বলে যে কোন অর্থে গুরু হয়। আচ্ছা, সবাই তো মিশে একজন একজনের সাথে, সবাই কি গুরু বলতে থাকবে না? গুরুর কাজ করেছেন, আমি শিষ্যের কাজ করেছি বলে আমি বলতে পারি যে আমি তাদের শিষ্য। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো এইভাবেই শিখতে হয়, যে কেউ হাওয়াই মিঠাই বানাইতেছে, তো একটা বাচ্চা তো হাওয়াই মিঠাই বানাতে পারবে না একদম শুরুতে, তো সে দেখবে হাউ টু মেক ইট, তো দেখতে দেখতে সে শিখে যাবে। সাপুরের বাচ্চা দেখতে দেখতে শিখে যাবে কীভাবে সাপ ক্যাচ করে। সো আমি এই জিনিসটা অ্যাপ্লাই করছি, যে এত বড় বড় মিউজিক ডিরেক্টর হাবিব ভাই, ফুয়াদ ভাই, ওনাদের সাথে থেকে যদি শুধু গানই গাই তাহলে তো অর্ধেক হইলো, আমার ভিতরে কাজ করতো জিনিসটা। সো ওয়াই নট আমি একটু মিউজিক করবো। তো প্রথম দিনে কম্পিউটার কেনার পরে আমার মনে আছে যে রাত্র 8টার দিকে বসলাম, তারপর দেখি সকাল 8টা হয়ে গেছে। তো তখনই বুঝছি আমাকে দিয়ে হয়তো এই জিনিসটা হবে, কতটুকু হইলো বাদ, কিন্তু পরে যে হবে এটা আমারই ভিতরে কাজ করতেছিল, যেহেতু উঠতে পারতেছিলাম না। সো এই প্যাশনটাই, এই প্যাশনটাই আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করছে। কজ আমার টিচার গুরু অনেক ভালো ওনারা, কিন্তু আমি গাধা, তাইলে তো হবে না। আমাকে অ্যাচিভ করতে হয়েছে ওনাদের কাছ থেকে অনেক কিছু। আচ্ছা এইভাবে করতে হয়, আচ্ছা তখন বুঝিও না, কিন্তু পরে আচ্ছা এই জিনিসটা এরকম করতো। সো ওই জিনিসগুলো রিকগনাইজ করে আবার ওই এটা অ্যাপ্লাই করা বাসায়। শুনে আসতেছি সাগর আইসা নদীর ভিতরে আইসা প্র্যাকটিস করছি। সো লাইক ওনাদের বড় বড় স্টুডিও দেখলে এমনি মিউজিক করতে ইচ্ছা করতো আমার। সো আমার বাসায় এসে আমি ওইটাই অ্যাপ্লাই করতাম, যে কি কি নলেজে আসলো। কপি করলে তো হবে না, মানে বিষয়টা তো কপির না, সৃষ্টির ব্যাপারটা। সো ওইটাই ধন্যবাদ ওনাদেরকে আবারও দিতে চাই, এই জন্য যে ওনাদের জন্যই এই রংটা আসলে আমার ভিতরে কাজ করছে বেশি, আর গানেরটা তো মার জন্য।
হ্যাঁ, একদম তাই। আমি স্বর্ণার কাছে একটু জানতে চাইবো, বাসায় গিয়ে এখন কি মনে হয়? আরফিন রুমি যেমন বললেন যে বাসায় গিয়ে নিজের মনে হয়েছে যে আমি শুধু গানই করব না, গানের সাথে সাথে পরিচালনার ব্যাপারটিও আমি নিজের আমার মধ্যে আনতে আরেকটা চাই। বিষয় হচ্ছে আমি কিছু ইনস্ট্রুমেন্ট কিনেছি হ্যাঁ। অনেক ধরনের, হ্যাঁ। এবং গিটার থেকে শুরু করে কিবোর্ড, ভায়োলিন অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আমার কাছে কালিম্বাও আছে, ইউকেলেলেও আছে। তো আচ্ছা। আমি কিন্তু পুরোপুরি কালিম্বা বাজাতে পারি যেহেতু শিখেছি। এর আগের বার এসে বলেছিলাম শিখছি, এখন শিখে ফেলেছি। বাহ। তো এটার প্রতি আমার একটু টান আছে যে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট নিজের তো মানে নিজে শিখে ফেলা এই জিনিসটা। আর ইনশাল্লাহ যদি ভাইয়া সাপোর্ট করে এবং সবাই সাপোর্ট করে, আমার ইচ্ছা আছে আমি একটা স্টুডিও দিব, তখন আমি শিখতে যাব অবশ্যই। তখন ভুলে যেন না। এখন তো আসলে আরো ইজি অনেক ব্যাপারগুলো বেশি চলে easy আসছে, যে হয়েছে। আগে স্টুডিও মানে ম্যান্ডেটরি ছিল যে স্পিকার ছাড়া মিক্স করা যেত না। Exactly. এখন তো হেডফোনই সম্ভব, কারণ অনেক ভালো ভালো প্লাগইনস চলে আসছে, যার জন্য অনেক সুবিধা আছে, তোমাদের জন্য অনেক সুবিধা আসছে। ওই প্ল্যানটা আমারও একটু আছে, ভাইয়াকে আগে থেকেই জানান দিয়ে রাখলাম যেন ভাইয়াও আমাকে একটু সাপোর্ট করে। ইনশাল্লাহ দেখি আরেকটু বড় হই। না, দেখি তো সবার ইউটিউবে যে সাউন্ড এখন ইঞ্জিনিয়ারিং সবাই উপরে আসলে মেয়েরা নিজেরাই অথবা করছে। মিউজিক ডিরেক্টর মেয়েরা Exactly, বিদেশি, exactly. ওরা আমি সবাই ওইরকমই ইচ্ছা আছে। নিজেরাই নিজের মিউজিক করতেছে, মিক্সিং মাস্টারিং এবং করতেছে। আরো একটি মজার বিষয় হলো, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এটা কিন্তু একসাথে সুবিধা, আরেক দিক থেকে অসুবিধাও বটে। নতুনদের জন্য সুবিধা আর পুরানদের জন্য আর ডবল সুবিধা। কারণ হচ্ছে অ্যাডভান্স টেকনোলজিটা অনেক ফ্যাক্ট, আগে আমাদের দেখে দেখে কাজ করতে হতো, তো এই কাজটা ওরা অনেক হেল্প করতেছে, যে একজন অ্যাসিস্ট করতেছে আমাকে। এখানে আরেকটি বিষয় চলে আসে যে আগে দেখা যেত একজন সে গান লিখছেন, আরেকজন গানটা সুর করছেন, আরেকজন গানটা গাইছেন। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলো এবং এটার ফলে দেখা যাচ্ছে যে তাকে দিয়েই আমরা সবগুলি কাজ করিয়ে নিচ্ছি। তো সেক্ষেত্রে কি যারা সঙ্গীতের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাজের কোনো চ্যালেঞ্জ আসছে কিনা, বা সেই জায়গা থেকে কোনো সংকট আসছে কিনা আপনার? এআই করতে পারবে যে কাজটা অনেক ভয়াবহ পরিণতি হবে সামনে, যে সবাই চিন্তা ভাবনা করবে যে আমি এরকম করে বানাইলাম অনেক রাত্রে খেটে, আর ও 1 মিনিটে এই রেজাল্টটা দিবে। সো এটা একটা ভয়াবহ পরিস্থিতির মতো। কিন্তু এআই ক্যান্ট সিং ক্লাসিক্যাল, এক্স্যাক্টলি ওই পলিশ ব্যাপারটা হয়তো ওইটাতে থাকবে না, কিন্তু অনেকের মনোরঞ্জন করার জন্য এআই উইল হেল্প। লাইভলি কোনো হেল্প করতে পারবে না, ক্ষণিক সময়ের জন্য। যেমন ওটা রোবট রাখলাম, রোবট আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, লাইক কাইন্ড অফ দ্যাট, ওটার ফিলিংস নাই কোনো। বাট একজন সত্যিকারের মানুষ আসলে, সো এআই ওইখানেই হারবে, যে রোবট। আর সেই জিনিসটা ধরে রাখতে পারবে না, যে ভাইয়ার গানগুলো যে বাতাসে কান পেতে রাখি ওই টাইপের গান, বাট এআই তো আর ওই জিনিসটা এখন পর্যন্ত ধরে রাখতে পারবে না। এটা সময়ের একটা বিষয়। তবে এআই এর সাপোর্ট আমরা নিচ্ছি, আমি নিজেও নিচ্ছি। যেমন একটা ভয়েস নিলে ভয়েসটাকে নিয়ে বেশি এখন ভাবতে হয় না। আগে আমাদের ব্লাইন্ড কানে শুনে, স্পিকারে শুনে শুনে ব্যাড ফ্রিকোয়েন্সিগুলো ফেলার জন্য চেক করতে হতো। সো এখন আমরা এরকম টিপ দিয়ে ঘুমাই থাকি, দেন ও কাজটা করে দেয়। এটা সাহায্য, লাইক গাড়ি যেরকম আসছে, পায়ে হাঁটাচ্ছে, রিক্সাচ্ছে বেটার। সো ওই দিক থেকে এআই বেটার, কিন্তু সৃষ্টির দিক থেকে এআইকে বেশি মাথা না গালালেই ভালো, কারণ নিজস্ব কিছু থাকবে না সবকিছু। এআই তো ট্রাই করবে ওর মতো দেওয়ার, কিন্তু একজন মিউজিক ডিরেক্টরের, একজন সুরকারের, গীতিকারের, তাদের তো নিজস্ব ভিতর থেকে আসবে, যেটা এর আগে কখনো আসে না, হয়তো বা সিমিলার হতে আরেকটা পারে। বিষয়, স্টেজে যেহেতু এআই ইউজ করতে পারবো না আমরা গান গাওয়ার টাইমে, তাই না বলো? হ্যাঁ, তখন তো তারপর নিজেরই আসবে গাইতে কিছু, হবে। তারপর এআই থেকে হেল্প নেওয়া যাবে, শুধু তুমি বাদে সব পাবা। আসলে আমি একটু আরফিন রুমি আপনার কাছে জিজ্ঞেস করব, এই যে এত বছরের 20 বছরের আপনার সঙ্গীতের ক্যারিয়ার, সেক্ষেত্রে এত গান আপনি উপহার দিয়েছেন, এত গান আপনি পরিবেশন করেছেন, এত মানুষের ভালোবাসা পেয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে নিশ্চয়ই ভক্তের কিছু পাগলামিও সামলাতে হয়েছে। এরকম কোনো স্মৃতি আছে কিনা আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন? ডেঞ্জারাস স্মৃতি আছে। আমি আগে বলতাম না, এখন বলি ইদানিং, কজ আমার একটা ব্যান্ড ছিল দূরবীন, আমরা সবাই একসাথে একটা শোতে গেছিলাম ভৈরব। ওই একটাই জীবনে এরকম কাহিনী না হইলেও চলে, আর মানে এরকম একটা কাহিনী হয়েছে আর কি। আমরা শোতে গেলাম, তো আমি তো তখন নতুন একজন মানুষ, আস্তে আস্তে আসছি ইন্ডাস্ট্রিতে, কিছু কাজ আসছে। তো তখন আমাদের ব্যান্ডের শহীদ ভাইকে জিজ্ঞেস করলো যে রুমি ভাই আসছে, তো হ্যাঁ, পিছিয়ে ঘুরে দেখালো হ্যাঁ রুমি আসছে। সো একটা কাপল ছিল, সো ওয়াইফ এরকম অজ্ঞান হয়ে পড়ে গেল, হাজবেন্ড তাকে ধরতেছে, উঠাইতেছে, পানি দিল, উঠলো না, হসপিটাল নিয়ে চলে গেল। তারপর আধা ঘন্টা পর সুস্থ এসে আবার নাচতেছে। সো আমি এটা চোখে দেখার পর আমরা পুরো ব্যান্ড সবাই কান্নাকাটি করছি, কারণ আমরা তখন নতুন নতুন, তো এটা অনেক বড় একটা ব্যাপার ছিল যে সচক্ষে সবাই দেখতেছি ভীষণ রকমের পাগলামি। সো এটা গুণের কারণে ফেস অথবা বাহ্যিক দৃষ্টিকোণগুলো থাকে না একটা সময়, এইজের সাথে সাথে ওটা
আরেকটা দিকে মোড় নেয়, কিন্তু যেই ফিলিংসগুলো ক্যারিয়ার যেখানে উঠে যায় ওই জিনিসটা আসলে শেষ বয়স পর্যন্ত থাকে, মানে মৃত্যুর আগ পর্যন্ত, পরে বরঞ্চ আরো বাড়ে। সো ভক্তদের এই জিনিসটা তো আমার জন্য ডেফিনেটলি এটাই সর্বোচ্চ। এরপর আমার মনে হয় না আর কোনো কাহিনী দরকার আছে। আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এরকমও হইতে পারে যে এরকম দেখতাম যে মাইকেল জ্যাকসনের শোতে অনেক ফ্যান্স আছে এরকম করতেছে, সো আমাদের বেলায় একজন এরকম করছে, আমার তো ওইটাই যথেষ্ট। সার্থকতা এসে গেছে। হ্যাঁ, মানে বড় চিন্তা না করে যদি চিন্তা করা যায় রহমত, আল্লাহর রহমত, যে মানুষের ভালোবাসা এই লেভেলের আসে। বিকজ এটা তো একটা ছেলেরা যেরকম আসে আমার বাসায় জন্মদিনে আসে, তো ছেলেরা আসলে একসাথে লাস্ট এইবার আমার জন্মদিনে যেটা হইলো যে বাসায় একসাথে 200-250 লোক অথবা 500-700 লোক যদি আসে একটা বাসায়, তো হবে না জায়গা, রাইট? সো তো আমার জন্মদিন আমি পালন করি প্রতি বছরই, আমার ভক্তরা আসে, আমাকে এসে আমরা উদযাপন করি। সো আমার জন্মদিন হচ্ছে 23শে সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরের 12 তারিখ থেকে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত ওরা ভেঙে 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 সবাই আসছে। আচ্ছা, সবাই আসছে এবং ওদের সবার সাথে আমি চলছে। জি, 1 মাস ব্যাপী আমার জন্মদিন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এটা যাতে চলমান থাকে, মানে জিনিসটা যাতে স্টপ না হয়ে যায় যে একদিন মজা ছিল তারপরে অন্যদিন আরেকজন আসলো কিন্তু ওই 2 দিনের জন্মদিন ছিল না। সো এই জন্য ওরা প্ল্যান করছে যার যখন ফ্রি থাকে, যে যখন ফ্রি থাকে 5 জন 10 জন করে আসছি এবং অ্যাটলিস্ট 2 ঘন্টা ওদেরকে সময় দিয়েছি। লাগে অনেকে আমি চিনিও না। এবং আমরা আশা করছি 365 দিন আপনার এভাবেই কাটতে থাকুক। এবং স্বর্ণাকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন নতুন কাজের জন্য, নতুন নতুন সব মানুষদের সাথে কাজ করার জন্য। এবং আরফিন রুমি, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। দারুণ আড্ডা হলো দুজনের সঙ্গেই। আশা করছি আরও নতুন কাজ নিয়ে সামনে আবারও আড্ডা হবে। সে পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা, ভালোবাসা। এবং প্রিয় দর্শক, আপনারাও বাংলা গানের সঙ্গেই থাকবেন এবং আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু শিল্পীরা এবং গানগুলি আরও ভালো হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।